2024-এর লোকসভা নির্বাচনের শেষ অধ্যায়ে এসে গেছে, আমরা পৌঁছে গেছি। 70% আসনের কাছাকাছি নির্বাচন মানে ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেছে, আর 30% আসনে ভোট প্রক্রিয়া বাকি আছে। 379টা আসনে ভোট প্রক্রিয়া শেষ আর 164টায় বাকি আছে। আজকে আমি যেই রাজনৈতিক দলটাকে নিয়ে কথা বলতে এসছি এই 2024-এর লোকসভা নির্বাচনের জন্য, সেটা হচ্ছে বামপন্থী দলগুলো। এই বামপন্থী দলগুলোর মধ্যে যার অস্তিত্ব সামান্যটুকু আছে সেটা হচ্ছে সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট। একটা সময় 3টে রাজ্যে ভারতে, কেরালা, বাংলা আর ত্রিপুরাতে তাদের গেস্টাপি গ্রিপের মতো শাসন ছিল। আজকে শুধু কেরালাতেই আছে। ওই একটা রাজ্য সেটাকেও দেউলিয়া করে দিয়েছে। বাংলায় 34 বছর, ত্রিপুরায় 25 বছর। বাংলায় আর ত্রিপুরায় সিপিআইএম মোটামুটি একটা ভোট কাটুয়া বা ভোট কাটার রাজনৈতিক দল হিসেবে পরিচিত। এখন 34 বছর এবং 25 বছর যাদের কুশাসন চলেছে তারা আজকে একটা ভোট কাটার হিসেবে চিহ্নিত। ভোট কাটার আমি কেন বলছি? কারণ ভোট কাটার রাজনৈতিক দলগুলো তাদেরকেই বলা হয় যাদের নিজের জেতার কোনো সম্ভাবনা থাকে না বা খুবই কম থাকে, কিন্তু তারা প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক দল যারা নির্বাচনে লড়ছে তাদেরকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজকে যদি দেখা যায় গত লোকসভা নির্বাচনে 2019-এ সিপিএম বোধহয় 1.8% ভোট পেয়েছিল সারা ভারতে, আর 2021-এ বাংলাতে আমি যদি খুব ভুল না হই 5-5.5% ভোট পেয়েছিল, 35-36 লাখের কাছে, যেখানে আমাদের ভোটার অলমোস্ট আপনার ধরে নিতে পারেন 6 কোটি 30-35 বা 50 লাখের কাছাকাছি। সেখানে মাত্র 35-36 লাখ তারা ভোট পেয়েছে। এই দলটা মোটামুটি সব দলকেই সাম্প্রদায়িক বলে। সেই প্রসঙ্গে আমি কিছু কথা বলতে এলে, সাম্প্রদায়িক তো অনেক কিছু সাম্প্রদায়িক হতে পারে, এখানে হিন্দু মুসলিমের কথাটা নিয়ে আমি বলছি। আজকে এই সিপিএম দলটা তাদের প্রার্থী মোহাম্মদ সেলিম সাহেবকে মুর্শিদাবাদ থেকে দাঁড় করিয়েছে। এবার প্রশ্ন হলো যাদবপুর থেকে কেন দাঁড়ালেন না, বা প্রতিকুর সাহেবকে ডায়মন্ড হারবার থেকে দাঁড় করালেন, তাকে কেন বাঁকুড়াতে দাঁড়ালেন না? কারণ SC/ST সিটে তো দাঁড়াতে পারবে না, দাঁড় করালেন না। বা যাদবপুরেও কেন দাঁড় করালেন? এবার ব্যাপার হচ্ছে এই দলটা এতটাই নির্লজ্জ, এরা সবাইকে মোটামুটি অধিকাংশ দলগুলোকেই কমিউনাল বলে, হিন্দু মুসলিম করে বলে, কিন্তু ভোটের প্রার্থী বাছার সময় এরাও কিন্তু হিন্দু মুসলিম করছে। আমি তার উদাহরণ দিচ্ছি। ডায়মন্ড হারবারে মুসলিম শতাংশ হচ্ছে 40%, মুর্শিদাবাদে 70% আর যাদবপুরে 22%। তাই জন্যই ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছেন প্রতিকুর সাহেব। মুর্শিদাবাদের ভোট হয়ে গেছে অলরেডি, সেখানে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ সেলিম সাহেব, আর যাদবপুরে সৃজন বাবু। সৃজন বাবুকে যদি মুর্শিদাবাদ বা ডায়মন্ড হারবারে দাঁড় করানো যেত, তাহলে যা ভোট সংখ্যা পেত মুসলিমরা যারা ভোট দিতেন আর কি, যেটা মোহাম্মদ সেলিমকে বা প্রতিকুর সাহেবকে দেখে একটু বেশি দেবেন, সেই অঙ্কটা ওরা আগে থেকেই কষে নিয়েছে। তাই এই যে সবাইকে সবসময় বলা যে অন্য রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বা বামপন্থী বিরোধী যেগুলো দলগুলো, তাদেরকে যে কন্টিনিউয়াস বলা যে তারা কমিউনাল, তারা সাম্প্রদায়িক, এই তথ্যটা
নিজেদের উপরও তারা খুব ভালোভাবে অ্যাপ্লাই করছে, সেটা আমরা লোকসভাতে দেখলেই বুঝতে পারছি। এবার এটাকে যদি আরো ডিটেলসে অ্যানালিসিস করা যায়, আরো এর প্রমাণ চলে আসবে জনসমক্ষে। তো এবার আসছি, এরা একটা ম্যানিফেস্টো বার করেছে 40-45 পাতার। ঠিক আছে, আচ্ছা তার আগে আরেকটা কথা বলে নিই। আমি এদের মুখে, এই বিশেষ করে বাংলার যারা রাজনীতিবিদ সিপিআইএম এর বা লেফট ফ্রন্টের, তাদের অধিকাংশ লোক অনেক কথা বলছে। তার মধ্যে একটা কথা খুব কানে লেগেছে আমার, সেটা হচ্ছে যে আমরা এমপি এমএলএ তেও শূন্য, জেলেও শূন্য। এই কথাটা শুনে আমার একটু হাসি পেল, কারণ যদি এদের এমপি এমএলএ সংখ্যা বাড়তে থাকে, যেটা সম্ভাবনা নেই, যদি বাড়তে থাকে, তাহলে কি এদের জেলে যাওয়ার সম্ভাবনাটাও বাড়বে? মানে রেশিওটা তো ওরকম ভাবেই দাঁড়াচ্ছে যে এপাশে শূন্য আছে এমপি এমএলএ তে, তাই জেলেও শূন্য। তাই এমপি এমএলএ তে সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে জেলেও সংখ্যা বাড়তে থাকে। তাই এই যে কথাটা ওরা বারবার প্রচার করছে, এর পেছনে যে যুক্তিটা এরা দিচ্ছে, সেই যুক্তিতে তো এরা নিজেরাই ফেসে যাচ্ছে। যাই হোক, এবার আসছি, এরা একটা ম্যানিফেস্টো বার করেছে 40-45 পাতার, প্রচুর আগডুম ডাগডুম জিনিস লিখেছে। ঠিক আছে, তো তার মধ্যে কিছু উল্লেখ্য বিষয়, কিছু পয়েন্ট নিয়ে আমি কথা বলতে এসেছি। এরা বলেছে যদি এরা ক্ষমতায় আসে, সেটা আসছে না, যদি আসে তাহলে সিএ, ইউএপিএ, পিএমএলএলএ মানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এরা বাতিল করে দেবে। এগুলো নাকি খুব বাজে জয়। তো সিএ কেন প্রতিবাদ করছে সেটা আমরা জানি, কারণ এদের একটা মুসলিম প্রীতি আছে, তো সেই নিয়ে একটা বিরোধিতা তাই করতেই হবে। আমি জাস্ট একটা কথাই বলছি আপনাদেরকে, 1947-এ বাংলাদেশে 30% কাছাকাছি মাইনরিটি ছিল, তার মধ্যে অধিকাংশ হিন্দু। 1971-এ সেটা নেমে এসছে 20%। আর 2020-22-এ যেটা রিসেন্ট জনগণনা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 7.95। তো আমার কথাটা হলো, এরকম জিনিস দেখা যাবে পাকিস্তানেও, সেটাও বড় ব্যাপার না। আমার মনে হয় 1947-এ যদি আপনারা দেখেন, তাহলে ওই 8-10%, আজকে সেটা 1%-এ নেমে এসছে, বা 1%-এর নিচেও হতে পারে। তো আমার কথাটা হলো যে এই লোকগুলো যারা মাইনরিটিস, বিশেষ করে হিন্দুরা, তারা তো উবে যেতে পারে না। হয় তাদেরকে কনভার্ট করা হয়েছে জোর জবরদস্তি, অথবা তাদেরকে খুন করে ফেলা হয়েছে, অথবা তারা আমাদের দেশে শরণার্থী হিসেবে এসছে। তো এদেরকে কি নাগরিকত্ব দেওয়া ভারতের উচিত না? সেই প্রশ্নটা আমি করছি। আর পারসিকিউটর মানে যারা শোষণ করেছে আর যারা শোষিত, তাদেরকে তো একই ক্লাসে ফেলে দেওয়া যায় না, একই শ্রেণীতে তো ফেলে দেওয়া যায় না। তাই জন্যই শুধু মাইনরিটিস যারা আছেন এই দেশে, কারণ এই দেশের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম, এরকম বোধহয় 56-57টার কাছাকাছি দেশ আছে যাদের রাষ্ট্র ধর্ম ইসলাম আছে। থাকতেই পারে, সেটা কোনো আপত্তি করার কিছু নেই, 100 বার থাকতেই পারে। তো এই যে দেশগুলো আছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এদের রাষ্ট্রধর্ম ইসলাম। তো এই যে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধিস্ট, পার্সি, এই যে 6টা মাইনরিটি এই দেশগুলোতে, তারা যখন আমাদের দেশে এসছেন নিজের প্রাণ হাতে নিয়ে, একটা ধার্মিক নির্যাতন, হত্যা, নিপীড়নের শিকার হয়ে, তাদেরকে কি আমাদের নাগরিকত্ব দেওয়া একটা প্রায়োরিটি হওয়া উচিত না? অবশ্যই হওয়া উচিত, কিন্তু সেটার বিরোধিতা সিপিআইএম করছে। এবার আসছি হচ্ছে ইউএপিএ, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। এটা কি? ভারতে যদি কোনো উগ্রপন্থী অ্যাটাক হয়, যেটা মূলত পাকিস্তান থেকেই আসে, তারা ট্রেন্ড হয়ে, তাদেরকে যে ধারায় আমাদের এখানে মামলা হয় তাদের বিরুদ্ধে, তাদের
সেটা হচ্ছে ইউএপিএ। কয়েক সময় ভারতেও সেরকম টেররিস্ট অ্যাক্টিভিটির সাথে যুক্ত সেরকম লোকজনের বিরুদ্ধে এই মামলা হয়েছে। তো এটাকে তারা পুরোপুরিভাবে খারিজ করে দিতে চাইছে যে এরকম টেররিস্ট আমাদের দেশে যদি অ্যাটাক ফ্যাটাক হয় বা আমাদের দেশের ভেতর থেকেও যদি কোনো উগ্রবাদী বা উগ্রপন্থীরা অ্যাটাক করার প্ল্যান করে বা তাদেরকে যদি পুলিশ ধরে, সেই মামলা যেই ধারাতে তাদেরকে মামলা করা হবে তাদের বিরুদ্ধে, সেটা পুরোপুরি খারিজ করে দিতে চাইছে। তারপর আসছে হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, পিএমএলএ। এটা হচ্ছে যারা টাকা পয়সা নিয়ে নয়ছয় করে, কোটি কোটি টাকা নিয়ে আর কি, ইডি যাদেরকে দেখছেন এখন রেড টেড করছে, এদের অনেকেরই বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে মামলা হচ্ছে। কিছুদিন আগে আপনাদের হয়তো মনে আছে, সুপ্রিম কোর্টে 14টা না 15টা দল এই ইন্ডি জোটে একটা পিটিশন নিয়ে গেছিল যে পলিটিক্যাল পার্টি বা পলিটিশিয়ানদের বিরুদ্ধে এই পিএমএলএ বা ইডি যেন কোনো অ্যাকশন না নিতে পারে। তার মধ্যে সিপিআইএমও ছিল। এখন তারা একটা কেরালাতে গোল্ড স্মাগলিং কেসে ফেসে আছে, তাদের উচ্চ নেতৃত্বের মধ্যে অনেকেই আছেন। এমনকি কিছুদিন আগে রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সাহেব, তাকে কেন ইডি অ্যারেস্ট করছে না, ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসকে তারা খারিজ করে দেবে। তারপর আসছি হচ্ছে, এরা বলেছে যে বড় লোকদের ওপর, মানে মধ্যবিত্ত, তার চেয়ে যারা উপরে বা তার চেয়ে যারা আরো উপরে আছে, তাদেরকে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হবে। এবার ভারতে এমনি ট্যাক্স স্ট্রাকচার অনেকটাই বেশি, সেটা নিয়ে সন্দেহ নেই। তা সত্ত্বেও এরা বলছে যে যারা বড় লোক, মানে বুর্জুয়া শ্রেণী, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা তারও উপরে যাদের, তাদেরকে আরো ট্যাক্সের আওতায় আনবে, তাদের থেকে আরো বেশি পয়সা সরকার নেবে। মানে বেসিক্যালি যেটা হতে চলেছে বা যেটা, এটা যদি হয়, মানে আসবে যদিও না, মানে যদি আমি ধরছি, যদি মনোবাঞ্ছাটা বলার চেষ্টা করছি আমি, এটা যদি হয়ও, তাহলে ভারত থেকে যারা ওয়েলথ জেনারেট করছে, যারা ভারতকে সমৃদ্ধ করছে, যারা যেই ওয়েলথের থেকে ট্যাক্স হয়ে যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস গুলো চলছে, তারা তো সবাই ভারত থেকে চলে যাবে। যখন আপনি 100 টাকা কামালে 60, 70, 80% ট্যাক্স নিয়ে নেবেন, হয় তারা 2 নম্বরই করবে অথবা তারা ভারত থেকে ব্যবসা নিয়ে চলে যাবে। তো সেরকমই এদের মনোবাঞ্ছা, যাতে এরা ভারত থেকে দূর হয়ে যাক। এরপর আসছি, তারা বলেছে ইনহেরিটেন্ট ট্যাক্সও লাগাবে, যেটা কিছুদিন আগে রাহুল গান্ধীও বলেছে যে একটা ওয়েলথ সার্ভে হবে, কার কাছে কত টাকা থাকবে সেটার একটা সার্ভে হবে। সেই সার্ভে হওয়ার পর যাদের কাছে নেই, মানে বিশেষ করে মাইনরিটির একটা শ্রেণীর কাছে, তাদেরকে এটা বিলিয়ে দেওয়া হবে। এরপর আসছি স্বামীনাথন কমিশন। স্বামীনাথন কমিশনের এরা যে সাজেশনস গুলো ছিল, যে রেকমেন্ডেশনস গুলো ছিল, সেটা ইমপ্লিমেন্ট করবেন। সেটা ইমপ্লিমেন্ট করতে গেলে 10 থেকে 12 লক্ষ কোটি টাকা খরচা হবে। সেই টাকা কোথা থেকে আসবে সেটার কোনো চিন্তা ভাবনা তো নেই, কারণ থাকবেও না, কারণ ওরাও জানে যে আমরা আসবো না, তাই আগডুম বাগডুম যা পারি লিখে দিই। মানরেগাতে বলছে প্রত্যেক শ্রমিক যারা মানরেগাতে কাজ করবে তাদেরকে 700 টাকা ডেইলি দেওয়া হবে। 700 টাকা ডেইলি। সেটা যদি হিসাব করে দেখা যায়, সেটা 21 লক্ষ কোটি টাকা খরচা আছে। আর ভারতের আপনার বাজেট যেটা হয়, সেটা অ্যাপ্রক্সিমেটলি 45-46 লক্ষ কোটি টাকা। তো মানরেগা আর স্বামীনাথন কমিটির যদি রেকমেন্ডেশন, যেটা ওরা বলেছে, সেটা যদি ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 31 লক্ষ কোটি টাকা খরচা হচ্ছে, যেখানে আমাদের টোটাল বাজেট হচ্ছে হলো 45 লক্ষ কোটি টাকা। তো মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 70% বাজেটই এদের পেছনে খরচা হয়ে যাবে। আর বাকি যে ডিপার্টমেন্টস গুলো আছে, আপনার শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, ইনফ্রাস্ট্রাকচার আছে, ক্যাপেক্স আছে, ডিফেন্স আছে,
তারপর স্যালারিজ আছে, গভর্নমেন্ট এমপ্লয়িজের স্যালারিজ আছে এদের। তো এইখানে না খরচা করলেও চলবে, এদেরকে আগে দিতে হবে টাকা। তারপর বলেছে বেকার ভাতা দেবে। কত দেবে সেটা বলেনি ভাগ্যিস। রাহুল গান্ধী অবশ্য বলেছেন যে 1 লাখ টাকা করে বছরে দেবে। তো যাই হোক, বেকার ভাতাও দেবে। এরপর একটা বিষয় যেটা এরা বলেছে, মানে আদর্শচ্যুত তো অনেকদিন আগেই হয়ে গেছে, তাও কিছু কিছু তো থেকে যায়, মানে শিখরগুলো মানে কোনো রকমে খড়কুটোর মতো আঁকড়ে ধরে থাকে আর কি শিকড়গুলোকে। সেটা হচ্ছে বামপন্থার মূল কয়েকটা প্রিন্সিপালস এর মধ্যে একটা ছিল যে ক্লাসলেস সোসাইটি বা স্টেটলেস সোসাইটি, মানে শ্রেণী বিভাগ থাকবে না মানুষের মধ্যে, কোন রকম বৈষম্য থাকবে না। কাস্ট বলুন, জাতি বলুন, ক্রিড বলুন, রেস বলুন ইত্যাদি। আজকে এরা বলেছে যে জাতিগত জনগণনা করাবে। মানে ভারতে কত ওবিসি আছে, এসসি আছে, ওবিসির মধ্যে কত কর্মী আছে, ওবিসির মধ্যে আমার যতদূর ধারণা ওই সাবকাস্ট যদি ধরা যায় 2400-2500 কাছাকাছি সাবকাস্ট আছে। তো সেই গণনা এরা করবে। মানে বেসিক্যালি যেটা দেখার হচ্ছে, পোস্ট ইন্দিরা গান্ধীর সময়টা যদি ভারতকে দেখা যায়, সেটা বিভিন্ন সাম্প্রদায়িক আমি বলছি দল উঠে এসছে। যেমন আরজেডি উঠে এসছে, লালু প্রসাদ যাদবের দল। তারা মোটামুটি মুসলিম যাদব কম্বিনেশনটাকে নিয়ে রাজনীতি করে। ঠিক সেরকমই করে হচ্ছে হলো আপনার সমাজবাদী, মানে মাননীয় মুলায়ম সিং যাদব, এখন তিনি আর নেই আমাদের মধ্যে। সমাজবাদী পার্টি যেটা করে, বা ছোট ছোট রিজনাল রাজনৈতিক দল আরেকটা আছে যেটা আমাদের দলিতদের নিয়ে করেন, যেটা হচ্ছে শ্রীমতী মায়াবতী। মায়াবতী সাহেবা করে হচ্ছে দলিত মুসলিমকে নিয়ে। তো এই দলগুলো সাম্প্রদায়িক না, সিপিএম এর কথা বা বামপন্থীদের কথা। তো এই যে ভাগটা হয়েছিল, করা হয়েছিল, সেটা মন্ডল কমিশনের পর, মন্ডল কমিশন রিপোর্ট আসার পর, লাগু করার পর, সেই জিনিসটা ভারতকে অনেকটা পিছিয়ে নিয়ে গেছে। এমনকি এরকমও শোনা গিয়েছিল যে ইউপি বিহারে কোন একটা বাসে যদি একটা পকেট মার ধরা পড়ে, সেই পকেট মারকে যদি কিছু লোক মারে, ওই পকেট মারের জাতির লোকেরা তাকে বাঁচাতো। মানে এরকমও সিনারিও হয়ে গেছে যে জাতির বিষটাকে কতটা পরিমাণ লোকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সেটা করা হয়েছিল আমাদের ভারতে। সেখান থেকে ভারত অনেকটাই এগিয়ে এসছে। আজকে 2024-এর ভারত। তা সত্ত্বেও এরা সেই জাতি ভাগটাকে, শ্রেণী ভাগটাকে আবার ইমপ্লিমেন্ট করতে চাইছে, যাতে হিন্দু ভোটটা ভাগাভাগি হয়ে যায়, মুসলিম ভোটটা কনসলিডেট থাকে, আর সেইটার সাথে কিছু কিছু হিন্দু ভোটের পকেটস আমরা যদি পেয়ে যাই, তাহলে আমরা ক্ষমতাকে আত্মসাৎ করতে পারবো, নিজের পকেটে নিয়ে ঘুরবো ক্ষমতাকে। এরপর আসছি হলো আরো মারাত্মক একটা জিনিস এরা লিখেছে, যে নিউক্লিয়ার ওয়েপেন ভারতে যা আছে, বা ওয়েপেন্স অফ মাস ডিস্ট্রাকশন যেটাকে বলে WMD, সেটাকেও পুরোপুরিভাবে নষ্ট করে দেবে। আপনারা ভাবুন একবার, আমাদের পড়শি দেশ পাকিস্তান, তাদের নিউক্লিয়ার বম্বস আছে। আমাদের পড়শি দেশ চায়না, তাদেরও নিউক্লিয়ার বম্বস আছে। এরকম একটা পরিস্থিতিতে, যেখানে পাকিস্তান বা চায়না, তাদের সাথে আমাদের সম্পর্কের একটা টানাপোড়েন চিরকালই আছে আর থাকবেও, এরকম একটা পরিস্থিতি যে দুটো পড়শি দেশ তারা যদি নিউক্লিয়ার ওয়েপেন্স হোল্ড করে, তাদের কাছে থাকে, আমরা কোনোদিনও ভারতে এটা ভাবতে পারবো যে আমাদের যেটা হয়তো প্রোটেক্ট করতে পারে। ভারত নো ফার্স্ট ইউজ পলিসিতে বিশ্বাসী, যে ভারত কোনোদিনও প্রথম ইউজ করবে না, আর সেটা আমি মানি, সেটা করবেও না। কিন্তু যদি আমাদের পড়শি দেশরা ওরকম একটা বিভৎস টাইপের অস্ত্র আমাদের ওপর চার্জ করে, তাহলে আমরা কি করব? এরা যে বলে
এই কথাগুলো মানে এটা কাদের নির্দেশে বলছে আর কি, এটাই আমার জানার ইচ্ছা যে কাদের নির্দেশে এই কথাগুলো বলছে। মানে কিছুদিন আগে ইলেকট্রাল বন্ডস নিয়ে একটা ব্যাপার প্রকাশ্যে চলে এসেছিল। সিপিএম খুব গর্বের সহিত বলেছিল যে ওরা ইলেকট্রাল বন্ডস নেয়নি, সেটাও ঠিক নেয়নি। কে দেবে ওদের সেটা তো একটা বড় প্রশ্ন, কিন্তু ওরা বলে যে নেয়নি। তো কৌটো নাড়িয়ে টাকা তোলে নাকি, কি আদৌ কি সত্যি কি কৌটো নাড়িয়ে টাকা তোলে, না বাইরে থেকে আসে এদের জন্য টাকা যে এইসব জিনিস লেখার জন্য? নিউক্লিয়ার ওয়েপেন বাদ দিয়ে দাও, কাশ্মীরে 370 হাঁটিয়ে দাও, মানে বিগত 5 বছরে আপনি যদি কাশ্মীরের চেঞ্জেস দেখেন, টেররিস্ট অ্যাক্টিভিটি ড্রাস্টিক্যালি কমে গেছে, পাথর ছোড়ার গল্প প্রায় নেই, কাশ্মীরে ট্যুরিস্ট যাচ্ছে বছরে লাখ লাখ কোটি কোটি, সেখানে সাধারণ কাশ্মীরিরা কাজ করে, নৌকা চালিয়ে, কেউ খাবার বানিয়ে, কেউ গাড়ি চালিয়ে, হোটেলে কাজ করে, হোটেলের মালিক, তারা ঘুরে দাঁড়িয়েছে একটা 35-40 বছরের একটা বেদনার থেকে পার করে। আজকে তারা খুশি যে ট্যুরিস্ট যাচ্ছে, তাদের ইনকাম হচ্ছে, তারা তাদের ছেলে মেয়েদের ভালো স্কুলে পাঠাতে পারছে, গভর্নমেন্ট স্কিমস প্রচুর লাগু হয়েছে, যেহেতু 370 থাকাকালীন লাগু হতে পারতো না, সেটা থেকে তারা সুবিধা পাচ্ছে। তারা খেলাধুলার জগতে, একজন বক্সার আছে, আমার ঠিক নামটা মনে নেই, তিনি খুব ভালো প্রদর্শন করছেন ভারতের হয়ে, এমনকি একটা দুটো বোধহয় মেডেলও পেয়েছে ইন্টারন্যাশনাল কোনো সামিটে, অলিম্পিক্সেও হতে পারে বা এশিয়াডেও হতে পারে। তো আজকে কাশ্মীর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর এই চেঞ্জটাতে কাশ্মীরের যারা প্রকৃত অর্থে ভালো চেয়েছিল, কাশ্মীরের লোকজন, তারা খুশি। কিন্তু এদের তো কিছু করার নেই, এরা কোথা থেকে টাকা পাচ্ছে, কি পাচ্ছে, আদৌ লোকের থেকে কৌটো নাড়িয়ে টাকা নিচ্ছে, কি করছে, এবং এইসব লিখছে, তো এইসব নিয়ে তো মানে সন্দেহ হয়, মানে এরা এরকম ম্যানিফেস্টো কারা লিখতে পারে, এরকম ম্যানিফেস্টোতে এই পয়েন্টগুলো কারা লিখতে পারে? যারা লিখতে পারে তারাই কিন্তু ভারতের পার্লামেন্টে অ্যাটাক করার মূল ষড়যন্ত্রকারী আফজাল গুরুর মৃত্যুবার্ষিকী পালন করে, তারাই লিখতে পারে। যারা বলতে পারে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, তারাই লিখতে পারে। যারা সদর্পে ঘোষণা করতে পারে ভারত কি বরবাদি তক জং রহেগি, তারাই লিখতে পারে। যারা এটা বলতে পারে যে তুম কিতনে আফজল মারোগে, হর ঘর সে আফজল নিকলেগা, তারাই এসব ম্যানিফেস্টো বার করতে পারে ভারতের নির্বাচনের জন্য। এইসব জানার পর এদেরকে কি আর ভোট দেওয়া যায়? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করছি। এই আমি যেগুলো বললাম সেগুলো আপনারা চেক করে নিতে পারেন, পাবলিক ফোরামই আছে। এইগুলো যারা লিখতে পারে ভারতে নির্বাচনে যারা লড়ছে, তারা কি আদৌ ভোট দেওয়ার যোগ্য? একটু ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।